সাবঅর্ডিনেটিং ক্লজের বৈশিষ্ট্যটা কি এইখানে একটু খেয়াল করবা। এইখানে খেয়াল করবা কি আছে, একটা সাবজেক্ট থাকবে। সাবঅর্ডিনেটিং ক্লজে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকবে। নাম্বার 2 কি আছে বলো, এখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কি, একটু আগে তোমাদেরকে আমি বলেছি ফাইনাইট ভার্বটা কি, যে সকল ভার্ব দিয়ে কি করা যাবে, টেন্স চেনা যাবে, তার নাম দেবো কি আমরা, ফাইনাইট ভার্ব। এরকম একটা ফাইনাইট ভার্ব থাকবে। মোস্ট ইম্পর্টেন্টলি খেয়াল রাখবা যে এই যে তুমি সাবঅর্ডিনেটিং ক্লজ দেখতে পাচ্ছ না, এই সাবঅর্ডিনেটিং ক্লজে যেই জিনিসটা থাকবে সেটা হলো একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যেই ক্লজটা শুরু হবে ওইটার নাম কি, সাবঅর্ডিনেটিং ক্লজ। আর যেটার পূর্বে সাবঅর্ডিনেটিং ক্লজ, তোমরা যারা অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিচ্ছ অথবা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করছো, আজকের ক্লাসটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই ক্লাসে আমি ক্লজের ডিটেইলস আলোচনা করব। সো স্টে উইথ মি। প্রথমে আসো আমরা একটু জানবো হচ্ছে ক্লজের ডেফিনিশন দিয়ে আমরা একটু শুরু করব আর কি। গতানুগতিক যে ডেফিনিশন সেটাই আমি তোমাদেরকে বলছি, তারপরে এটার কিছু স্পেশাল বৈশিষ্ট্য আমি তোমাদের দেখায় দিচ্ছি। কি, ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ কি, ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। এটাই কিন্তু তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে লেখা থাকে এবং তোমরা এটাই জানো। এর পাশাপাশি আমি তোমাদেরকে এমন কিছু বৈশিষ্ট্য দিচ্ছি যেটা তোমাকে ক্লজ আইডেন্টিফাই করতে প্রচুর পরিমাণে সহযোগিতা করবে। তো আসো প্রথমে আমরা একটু দেখি কি বলছে ক্লজে যে বৈশিষ্ট্যগুলো আছে। প্রথমত দেখো, প্রথম যে বৈশিষ্ট্যটা এখানে বলা হয়েছে, ক্লজ কি বলতো, বলা হয়েছে ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো ডেফিনেশনের ওই বৈশিষ্ট্যটা আমি এখানে দিয়েছি, কি ক্লজ হচ্ছে কি একটা গ্রুপ অফ ওয়ার্ডস। আচ্ছা, শুধু কি গ্রুপ অফ ওয়ার্ডস, এর মধ্যে আর কি থাকবে দেখো, এর মধ্যে কি থাকবে, এর মধ্যে থাকবে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, একটা কি সাবজেক্ট থাকবে। আবার এরপরে বলছে এর ভিতরে কি থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। এখন ফাইনাইট ভার্বটা কি, এটা অনেকের হয়তো জানা নাই, বাট আমি এখানে হালকার উপরে ঝাপসা বলে দিচ্ছি। ফাইনাইট ভার্ব মনে রাখবা, যে ভার্ব দ্বারা কি চেনা যায়, টেন্স চেনা যায়। ওকে, মনে রাখবা যেই ভার্ব দ্বারা টেন্স চেনা যায় ঠিক এরকম একটা ভার্ব থাকবে। কার মধ্যে থাকবে, ক্লজের মধ্যে থাকবে। এটা একটু মাথায় রাখবা। কি করা যাবে, এটা দিয়ে পুরো একটা টেন্স চেনা যাবে, এইরকম একটা জিনিস তুমি একটু মাথায় রাখবা। হ্যাঁ, টেন্স চেনা যাবে। ওকে, এরপর কি বলছে দেখো, যে কমপ্লিট অর ইনকমপ্লিট মিনিং। এটা কখনো কখনো কমপ্লিট মিনিং দেবে, আবার কখনো কখনো কি দিবে, ইনকমপ্লিট মিনিং দেবে। এখন বলতে পারো যে কমপ্লিট মিনিং আবার ইনকমপ্লিট মিনিং জিনিসটা আবার কেমন হলো, কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? ইয়াস, যখন ক্লজটা হবে প্রিন্সিপাল, প্রধান ক্লজ হবে, তখন সেটা কমপ্লিট মিনিং দেবে। বাট যখন ক্লজটা হবে তোমার সাবঅর্ডিনেটিং, তখন সেটা কমপ্লিট মিনিং দিবে না, কারণ তার কমপ্লিটনেসের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করতে হয়। এই জন্য আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কি কমপ্লিট অর ইনকমপ্লিট মিনিং দিতে পারে। ওকে, এরপরে যে বৈশিষ্ট্যটা তোমাদের দেওয়া আছে সেটা হলো কি, জয়েন্ট বাই কনজাংশন। মনে রাখবা এই যে ক্লজগুলো আছে, সেই ক্লজগুলো কি হবে, কনজাংশনস দ্বারা যুক্ত থাকবে। কনজাংশন দ্বারা কি থাকবে, যুক্ত থাকবে। হ্যাঁ, যদি একটাই ক্লজ থাকে, যেটা যেরকম সিম্পল সেন্টেন্সকে আমরা একটা বাক্যই মানে একটাই বাক্য থাকে, ওটাকে আমরা বর্তমানে কিন্তু ক্লজও বলা যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কনজাংশন থাকবে না। আদারওয়াইজ কিন্তু তোমার যখন দুইটা ক্লজ থাকবে একটা সেন্টেন্সের মধ্যে, তখন কিন্তু কি থাকবে, একটা কনজাংশনস থাকবে। এরপরে খেয়াল করো, এইটা খুব সহজেই তুমি চিনতে পারবা। এটার স্ট্রাকচার হচ্ছে কি, এস প্লাস ভি প্লাস ও, এস প্লাস ভি প্লাস ও। এটার স্ট্রাকচার এস প্লাস ভি প্লাস ও। এই জিনিসটা তোমরা একটু সুন্দর করে মাথায় রাখবা, এস প্লাস ভি প্লাস ও, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস অথবা অবজেক্ট। এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি জানা থাকে, তুমি যদি এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো, তাহলে ক্লজ তুমি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবা। একটা কথা মনে রাখবা, এই যে সাবজেক্টটা দেখতে পাচ্ছ না, অনেক ক্লজ আছে যেখানে সাবজেক্টটা নাই, সাবজেক্টটাকে আমরা উজ্জ্ব রাখি, এরকমও কিন্তু ক্লজ হইতে পারে। সাবজেক্ট ম্যান্ডাটরি না, ম্যান্ডাটরি হচ্ছে তোমার এই যে ফাইনাইট ভার্ব, এইটা কিন্তু ম্যান্ডাটরি, এটা কিন্তু থাকতেই হবে। ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি মাথায় নিয়ে চলতে পারো, তাহলে তুমি খুব সহজেই ক্লজ কি করতে পারবা, আইডেন্টিফাই করতে পারবা। এবার আসো, এরপরে আমরা একটু দেখবো, সেটা হচ্ছে কি যে বিভিন্ন ধরনের ক্লজের একটু বৈশিষ্ট্যগুলো আমরা একটু মেলানোর চেষ্টা করব। দেখো এখানে যেটা বলছে, আই নো দ্য ম্যান হু ইজ ভেরি রিচ। ঠিক আছে না, এই পুরোটুকু হচ্ছে একটা সেন্টেন্স, এই পুরোটুকু হচ্ছে একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে ক্লজ আছে দুইটা, আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। প্রথমে যেটা বলা হয়েছে দেখো, আই নো দ্য ম্যান, এইটা দেখতে পাচ্ছ না তোমরা, এটা একটা ক্লজ, খেয়াল করো, এইটা একটা ক্লজ। এরপরে কি দেখতে পাচ্ছ, হু ইজ ভেরি রিচ, এইটা কিন্তু একটা ক্লজ।
এইটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ। আচ্ছা ক্লজ কিনা সেটা বৈশিষ্ট্যগুলোর সাথে মিলালেই কিন্তু আমরা বুঝতে পারবো। ধরো এখানে কি আমি এটাকে গ্রুপ অফ ওয়ার্ডস বলতে পারি কিনা, বলতে পারি কিনা বলো? হ্যাঁ, এটাকে কিন্তু আমরা প্রথমে বলতে পারি এটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস। কি বলো তো? GROUP, গ্রুপ অফ ওয়ার্ডস। এটাকে আমরা গ্রুপ অফ ওয়ার্ডস বলতে পারি। আবার এখানে খেয়াল করো, এটাকে কিন্তু আমরা কি বলতে পারি? গ্রুপ অফ ওয়ার্ডস। এটাও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস। একের অধিক ওয়ার্ড থাকলে সেটাকে আমরা গ্রুপ বলতে পারি। দেখো এই গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে কিন্তু একটা সাবজেক্ট আছে, এই যে আইটা হচ্ছে কি একটা সাবজেক্ট। হ্যাঁ, এখানে কিন্তু একটা ভার্ব আছে। কি ভার্ব এটা? ফাইনাইট ভার্ব। কি আছে? ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? তুমি এই ভার্ব দিয়ে কিন্তু একটা টেন্স চিনতে পারবা। যেমন নো দিয়ে কিন্তু তুমি টেন্স চিনতে পারবা। এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এই একটা ফাইনাইট ভার্ব আমি পাচ্ছি, একটা সাবজেক্ট আমি পাচ্ছি। এখানে খেয়াল করো, এখানেও কিন্তু একটা সাবজেক্ট আছে হুটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে সাবজেক্ট হিসেবে, যদিও এটা এখানে একটা রিলেটিভ প্রোনাউন। এখানে কিন্তু একটা ভার্ব আছে। কি ভার্ব আছে? ইজ কিন্তু একটা ভার্ব, ওরূপে এটা একটা ফাইনাইট ভার্ব। কারণ এটাকে দিয়েও তুমি টেন্স চিনতে পারতেছো, এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দুইটা গ্রুপের মধ্যে তুমি খেয়াল করো, ইট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কিন্তু সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। এটাও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। তার মানে এটাও হচ্ছে একটা ক্লজ, এটাও হচ্ছে কি একটা ক্লজ। একটা সেন্টেন্স কিন্তু ক্লজ হচ্ছে কয়টা? দুইটা। ক্লজ হচ্ছে কয়টা? দুইটা। ওকে, এবার আসো পরের বাক্যটা একটু খেয়াল করি। কি বলছে? দ্য বয় হ্যাজ ডান দ্য ওয়ার্ক অ্যান্ড হি হ্যাজ গট মানি। এখানেও কিন্তু সেন্টেন্স একটা, যেমন কিন্তু ক্লজ হচ্ছে দুইটা। যেমন এইখানে খেয়াল করো যে এইটা একটা ক্লজ, আবার খেয়াল করো এইখানে এখানে খেয়াল করো, এইখানে খেয়াল করো, এইটাও কিন্তু একটা ক্লজ। দুইটা ক্লজ কিন্তু আমরা এখানে পাচ্ছি। এটা যে ক্লজ, এটাও তুমি একটু অ্যানালাইসিস করে দেখতে পারো। যেমন ফার্স্ট অফ অল এটা কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ডস। সেই গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে কিন্তু একটা সাবজেক্ট আছে। সাবজেক্টটা কি? বয় হচ্ছে এখানকার সাবজেক্ট। এখানে কিন্তু একটা ফাইনাইট ভার্ব আছে। এই যে হেল্পিং ভার্বটা হচ্ছে মেইন ভার্বটা, এই পুরোটুকু হচ্ছে তোমার একটা ফাইনাইট ভার্ব। আবার এইখানে খেয়াল করো তো, এখানে কিন্তু একটা সাবজেক্ট আছে। এখানে কিন্তু হেল্পিং ভার্ব সহ মেইন ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ ফাইনাইট ভার্বও আছে। তার মানে এখানে কিন্তু দুইটা ক্লজ আছে, কিন্তু সেন্টেন্স হচ্ছে কি? একটা। এখানে দেখো জোড়া লাগাইছে, দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাইছে কি দিয়ে? অ্যান্ড দিয়ে। এইখানে দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছিল কি? হু যুক্ত করেছিল। এরপর খেয়াল করো, হি কুড নট জয়েন দ্য মিটিং ফর হিজ ইলনেস। আচ্ছা, এটাও কিন্তু একটা সেন্টেন্স। এবার আমরা একটু দেখি তো এইখানে ক্লজ কয়টা আছে। দেখো এই পুরোটুকু যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে দেখবা এখানে তুমি একটা সাবজেক্ট পাচ্ছ, একটাই সাবজেক্ট পাচ্ছ, সেটা কি? হি হচ্ছে আমাদের এখানে একটা সাবজেক্ট। এটা যদি তুমি আরেকটু ভালো করে পর্যবেক্ষণ করো, তুমি এখানে কিন্তু একটাই ভার্ব পাচ্ছ। এই যে হেল্পিং ভার্ব সহ তুমি যে মেইন ভার্বটা পাচ্ছ, এই যে এইটুকু, এই পুরোটুকু দিয়ে তুমি কিন্তু টেন্স চিনতে পারবা। এই পুরোটুকু হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে তুমি খেয়াল করো কোনো রকমের ভার্ব নাই। তার মানে সাবজেক্ট একটা, ভার্ব একটা, এখানে একটাই সেন্টেন্স আছে এবং এটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। আর বর্তমানে আধুনিক গ্রামারে সিম্পল সেন্টেন্সকে কি বলা হয়? ক্লজ বলা হয়। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু অনেকগুলো ক্লজের একটা উদাহরণ দেখতে পেলা। ঠিক আছে, আচ্ছা, এক একটা ক্লজের এক এক ধরনের নাম আছে। এইবার আমরা একটু ক্লজের ক্লাসিফিকেশনটা দেখার চেষ্টা করব। তো তাহলে ক্লজ সম্পর্কে আশা করি তোমরা আইডিয়াটা হয়েছে। তোমরা যে কোনো সেন্টেন্স থেকে ক্লজটাকে বের করতে পারবা। শুধু মনে রাখবা, কি রাখবে? একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে। ঠিক আছে, যদি থাকে তাহলে ওই গ্রুপটাকে তুমি বলবা হচ্ছে একটা ক্লজ। ঠিক আছে, এবার আসো আমরা একটু ক্লাসিফিকেশন দেখি। ক্লজকে সামগ্রিকভাবে আমরা এই তিনটা ভাগে ভাগ করি। প্রথমটাকে কি বলা হচ্ছে? দেখো, প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজের অনেকগুলো নাম আছে। যেমন এটাকে তুমি বলতে পারো প্রিন্সিপাল ক্লজ, তুমি এটাকে বলতে পারো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে বলতে পারো তুমি কি মেইন ক্লজ। তাহলে কি প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ সবগুলোকেই একই জিনিস, শুধু নামটা হচ্ছে ভিন্ন। এরপরে তুমি যেটা পাবা সাবঅর্ডিনেট ক্লজ, অথবা এইটার দুইটা নাম আছে, একটা হলো কি সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এটা অন্যের উপরে নির্ভর করে। এবার দেখো, এই যে সাবঅর্ডিনেটিং ক্লজ আছে না, এটাকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি নাউন ক্লজ, একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিন ভাগে আমরা ভাগ করি। এর পরবর্তীতে আমার যে ভিডিওগুলো আসতেছে সেগুলো কিন্তু নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ ইন্ডিভিজুয়ালি কিন্তু ভিডিও আসবে।
সো চোখ রাখতে ভুলবে না। আচ্ছা, এবং ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার একটা কোঅর্ডিনেটিং ক্লজ আমরা পাচ্ছি। এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট ক্লাসিফিকেশনস অফ ক্লজেস। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম, দেখো আবার একটু রিক্যাপ করো যে ক্লজগুলোকে 3 ভাগে ভাগ করে, 1 মেইন ক্লজ, 2 সাবঅর্ডিনেটিং ক্লজ, 3 কি কোঅর্ডিনেট ক্লজ। এই 3 ধরনের ক্লজগুলো আমরা পাই। এবার আমি এই বিষয়গুলোকে একটু ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে আসো, প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে কি, দেখো যে প্রিন্সিপাল ক্লজেস ভার্সেস সাবঅর্ডিনেট ক্লজ, এই দুইটা জিনিসকে একটু সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে বলি, বলো তো প্রিন্সিপাল ক্লজ কি? প্রিন্সিপাল ক্লজ কি? যেই সকল ক্লজ অন্য কোনো ক্লজের সহযোগিতা ছাড়া একা একাই অর্থ প্রকাশ করতে পারে তাকে আমরা বলবো কি প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেটিং ক্লজ কি? যেই সকল ক্লজ প্রিন্সিপাল ক্লজের সহযোগিতা ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না তাকে আমরা বলবো কি সাবঅর্ডিনেটিং ক্লজ। ভেরি সহজ। এবার আমরা দেখবো যে কিভাবে অর্থ প্রকাশ করতে পারে, কিভাবে অর্থ প্রকাশ করতে পারে না। তো খেয়াল করো, আমরা এখানে প্রথম যে বাক্যটা দেখেছি এটাকে আমরা ভাগ করে ফেলি। হ্যাঁ, এটাকে আমরা একটু ভাগ করে ফেলি। দেখো কি প্রথমে দেওয়া আছে যে I helped the man. I helped the man. এটা একটা ক্লজ, খেয়াল করো, এটা একটা ক্লজ। আচ্ছা, এরপরে যেটা দেওয়া আছে, though he did not help me, যদিও সে আমাকে সহযোগিতা করেনি, আমি তাকে সহযোগিতা করেছিলাম। আচ্ছা, তো এইটা একটা ক্লজ যেখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে হেল্পড। এটা একটা ক্লজ যেখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ডিড নট হেল্প। ঠিক আছে, এখন দেখো আমার মনে করো এই ক্লজটা নাই, এই ক্লজটা মনে করো যে নাই। আমি যদি শুধু এইটুকু লিখতাম যে আই হেল্পড দ্য ম্যান, আমি লোকটিকে সাহায্য করেছিলাম, দেখো তো অর্থপ্রকাশ পায় কি না? অবশ্যই কিন্তু অর্থপ্রকাশ পায়। বাট তুমি যদি এইটুকু খেয়াল করো, এইটুকু যদি এইটুকুর অর্থ করো, দো মানে কি যদিও, তুমি বাংলা করলা যদিও সে আমাকে সহযোগিতা করেনি। এখন তুমি এই পার্টটুকু শুধু বললা যদিও সে আমাকে সহযোগিতা করেনি, এটা কি কোনো মেসেজ কনভে করবে? অবশ্যই কোনো মেসেজ কনভে করবে না। এটা মেসেজ পরিপূর্ণতার জন্য, অর্থাৎ অর্থের পরিপূর্ণতার জন্য এই পূর্বের বাক্যটার সহযোগিতা তার প্রয়োজন পড়ছে। তাই এটা যেহেতু অর্থ প্রকাশের জন্য এইটার উপর নির্ভর করতেছে, তাই এটার নাম দেবো আমরা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। এটার নাম দেবো কি বলো? এটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আর এইটার নাম দেবো হচ্ছে আমরা হলো প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে এই পরের বাক্যটাকে একটু আমরা খেয়াল করি কি বলছে। দেখো, আলম ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানেও কিন্তু তোমার দুইটা ক্লজ আছে। কয়টা ক্লজ আছে? দুইটা ক্লজ আছে। একটা হচ্ছে কি আলম ইজ অ্যান অনেস্ট ম্যান, এবং খেয়াল করো পরে আরেকটা ক্লজ আছে, সেইটা কি দিয়ে শুরু হয়েছে দেখো তো, হুম এভরিবডি রেসপেক্টস। হুম এভরিবডি কি করে? রেসপেক্টস করে। একটুখানি অ্যানালাইসিস করো। তুমি বলা আলম ইজ অ্যান অনেস্ট ম্যান, আলম হচ্ছে একজন সৎ ব্যক্তি, এটা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু খেয়াল করো, তুমি যদি এটাকে বলো যে হুম এভরিবডি রেসপেক্ট, হুম মানে কি যাকে, তুমি বললাম আচ্ছা যাকে প্রত্যেকেই সম্মান করে, কাকে? আগের বাক্যটা কিন্তু নাই, শুধু এই একটা বাক্য তুমি বললা যাকে সবাই রেসপেক্ট করে। এটা কি পরিপূর্ণ কোনো অর্থ তোমাকে দেবে? অবশ্যই কিন্তু দেবে না। সেটার পরিপূর্ণতার জন্য কিন্তু নির্ভর করবে কার উপরে? এই ক্লজটার উপরে নির্ভর করবে। তাই এটার নাম দেবো আমরা হলো পিসি, আর এটার নাম দেবো হচ্ছে আমরা এসসি, আই মিন সাবঅর্ডিনেট ক্লজ। এইবার আসো এইটা একটুখানি খেয়াল করি যে ঢাকা ইজ দ্য সিটি হোয়ার আই লিভ ইন। ওকে, এখানেও কিন্তু দুইটা ক্লজ আছে। নাম্বার 1 কি আছে দেখো তো, ঢাকা ইজ দ্য সিটি, এবং নাম্বার 2 এখানে যেটা দেওয়া হয়েছে একটুখানি খেয়াল করো, হোয়ার আই লিভ ইন, যেখানে আমি বসবাস করি। দুইটা ক্লজ। তুমি এইটাকে শুধু বললা যে হোয়ার আই লিভ ইন, যেখানে আমি বসবাস করি, আগে কিছুই বললা না। তোমাকে কি দেবে? তোমাকে কি পরিপূর্ণ অর্থ দেবে? অবশ্যই দেবে না। এই পরিপূর্ণতার জন্য, এইটার পরিপূর্ণতার জন্য তোমাকে নির্ভর করতেছে কি এইটার উপরে, যে ঢাকা ইজ দ্য সিটি হোয়ার আই লিভ ইন, অর্থাৎ ঢাকা হচ্ছে একটা শহর যেখানে আমি বসবাস করি, তখন কিন্তু পরিপূর্ণ অর্থ তুমি পাচ্ছ। সো এইটাকে আমরা নাম দেবো হচ্ছে পিসি, এইটাকে নাম দেবো হচ্ছে আমরা এসসি। আশা করি পিসি এবং এসসি সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আমি চেষ্টা করব কিভাবে তুমি পিসি চিনবা, কিভাবে তুমি এসসি চিনবা, এটার একটু বৈশিষ্ট্য আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি। ওকে, মনে রাখবা যে ফিচার্স অফ সাবঅর্ডিনেট ক্লজ, ফিচার্স অফ সাবঅর্ডিনেট ক্লজ বুঝলেই তুমি পিসি বুঝতে পারবা। ওকে, সাবঅর্ডিনেটিং ক্লজের বৈশিষ্ট্যটা কি এইখানে একটু খেয়াল করবা। এইখানে খেয়াল করবা কি আছে, একটা সাবজেক্ট থাকবে। সাবঅর্ডিনেটিং ক্লজে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকবে। নাম্বার 2 কি আছে বলো? এখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কি? একটু আগে তোমাদেরকে আমি বলেছি ফাইনাইট ভার্বটা কি, যে সকল ভার্ব দিয়ে কি করা যাবে, টেন্স চেনা যাবে, তার নাম দেবো কি আমরা ফাইনাইট ভার্ব। এরকম একটা ফাইনাইট ভার্ব থাকবে। মোস্ট ইম্পর্টেন্টলি
অবশ্যই খেয়াল রাখবা যে এই যে তুমি সাবঅর্ডিনেটিং ক্লজ দেখতে পাচ্ছ না, এই সাবঅর্ডিনেটিং ক্লজে যেই জিনিসটা থাকবে সেটা হলো একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যেই ক্লজটা শুরু হবে ওইটার নাম কি সাবঅর্ডিনেটিং ক্লজ। আর যেটার পূর্বে সাবঅর্ডিনেটিং ক্লজ কনজাংশন নাই সেটার নাম দেবে কি প্রিন্সিপাল ক্লজ। খুব সহজ। এখন প্রশ্ন বুঝতে পারে যে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি। এইটার জন্য ভাইয়ারা আমি তোমাকে সুন্দর করে এখানে আমি দিয়েছি, একটু সুন্দর করে মাথায় রাখতে হবে। মনে রাখবা যতগুলো WH ওয়ার্ড আছে, যতগুলো WH ওয়ার্ড আছে, যতগুলো WH ওয়ার্ড আছে সবগুলো কি বলা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট কনজাংশন। এছাড়াও আর কিছু আছে যেটা আমি তোমাদেরকে দিয়েছি, যেমন কি আছে দো আছে, দেখো দো, অলদো, ইভেন দো, ইফ, আনলেস, সিন্স, অ্যাজ, তারপর কি আছে বিকজ, টিল, আনটিল, আফটার, বিফোর, সো দ্যাট, সো ডট দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট, provided, provided that, অনেক সময় থেকে providing that, আবার provided that, ঠিক আছে, অথবা শুধু provided কি শুধু providing that থাকতে পারে, অথবা শুধু থাকতে পারে, providing থাকতে পারে। এই জিনিসগুলোকে বলা হয়েছে তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর এগুলো যে সকল ক্লজের পূর্বে থাকবে তুমি বিনা বাক্য ব্যয়ে সেগুলোর নাম দিবা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি তোমরা আজকের পর থেকে সাবঅর্ডিনেট ক্লজ চেনা তোমাদের পক্ষে একটা তুরির বিষয় যদি তুমি মনে রাখতে পারো। বাট কষ্ট করে তোমাকে এই জিনিসগুলো একটু মুখস্থ করে রাখতে হবে, বুঝতে পেরেছো? একটু ভালো কিছু করতে চাইলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? শুধু তো ফাঁকিবাজ হইলে তো চলে না, ফাঁকি দিলে কি সব পাওয়া যায়? এবার আসো আমি তোমাদেরকে আরো একটা জিনিস একটু শিখাই দিই, সেটা হলো তোমার কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজটা কি একটু ওরালি বলে দেই। দেখো যখন দুইটা স্বাধীন বাক্য কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ প্রত্যেকটাকে কিন্তু আমরা কি বলবো, কোঅর্ডিনেট ক্লজ বলবো। তো এবার আমি তোমাদের কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখো কোঅর্ডিনেট এর বৈশিষ্ট্যগুলো কি, দেখো টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। মনে রাখবা কোঅর্ডিনেট ক্লজগুলো যেই বাক্যে থাকে সেই বাক্যের নাম হলো কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সে অ্যাটলিস্ট দুইটা স্বাধীন বাক্য থাকতে হবে। এই জন্য আমি তোমাদের এখানে লিখে দিয়েছি টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, দুইটা স্বাধীন ক্লজ থাকবে, প্রত্যেকটাকেই আমরা বলবো কি কোঅর্ডিনেট ক্লজ। ওকে, এরপরে কি থাকবে দেখো কোঅর্ডিনেট কি থাকবে একটুখানি খেয়াল করো, সরি যেটা থাকবে সেটা হলো যে কোঅর্ডিনেট কনজাংশন থাকবে, একটা কোঅর্ডিনেট কনজাংশন থাকবে, কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। এখন তোমরা অনেকেই হয়তো কোঅর্ডিনেট কনজাংশন চিনো না, এইটার জন্য আমি সুন্দর ছোট্ট একটা ট্রিক দিয়েছি। তোমরা যেটা মনে রাখবা সেটা হলো কি ফ্যান বয়েজ মনে রাখবা। কি মনে রাখবা? ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ যেখানে কোঅর্ডিনেট কনজাংশন সেখানে, আর কম্পাউন্ড সেন্টেন্সটাও কি সেখানে। একটুখানি ভালো করে খেয়াল করো কি বলছে। ফ্যান বয়েজের দেখো এফ, এফ ফর কি, ফর, F for, A for and, also, as well as, N for হচ্ছে কি nor, অথবা not only but also, অথবা neither, অথবা কি nor, neither dot dot nor। আচ্ছা B for but, B for but, O for or, Y for yet, E for either dot dot or, and S for so। এই সকল শব্দগুলো দিয়ে, কনজাংশনগুলো দিয়ে যখন দুইটা বাক্য যুক্ত থাকবে তখন ওই দুইটা বাক্যকে বলবা, একত্রে বলবা, এটা হচ্ছে মানে দুইটা ক্লজ একত্রে বলবা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এবং প্রত্যেকটা ক্লজকে আলাদা আলাদাভাবে বলা হয় কি কোঅর্ডিনেট ক্লজ। কি বলা হয়? কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আচ্ছা আসো এইবার আমরা যেটা করব সেটা হলো এইখানকার উদাহরণগুলো একটু তুমি খেয়াল করো। ওকে, আচ্ছা ধরো প্রথমে কি দেওয়া আছে, আই লাইক কফি, আমি কফি পছন্দ করি। খুব ভালো কথা, করতেই পারি পছন্দ। মাই ব্রাদার লাইকস টি, আমার ভাই চা পছন্দ করে। ধরো আমি কফি পছন্দ করি বললাম, এটা কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে। আবার তুমি বললা মাই ব্রাদার লাইকস টি, আমার ভাই কি করে, চা পছন্দ করে, এটা কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে। তার মানে প্রুফ হইল কি, এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখো তো যুক্ত হয়েছে কি দিয়ে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। যখন এইরকম দুইটা স্বাধীন বাক্য অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে তখন ওই বাক্যটার নাম হলো কম্পাউন্ড সেন্টেন্স, এবং প্রত্যেকটা ক্লজকে আমরা বলবো এক একটা কোঅর্ডিনেট ক্লজ। তার মানে এইটাও কিন্তু একটা কোঅর্ডিনেট, সরি ওকে খেয়াল করো, এটা একটা কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা আমি লিখে দিচ্ছি সিসি কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, পরের বাক্যটা খেয়াল করো, আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম, বাট আই ওয়াজ টু বিজি, আমি খুব ছিলাম, ব্যস্ত ছিলাম। দেখো এখানেও কিন্তু আমাদের দুইটা স্বাধীন বাক্যকে জোড়া লাগানো হয়েছে কি দিয়ে, বাট দিয়ে। তার মানে এইটা হচ্ছে একটা সিসি,
এইটাও হচ্ছে কি একটা সিসি, এটাও কি একটা সিসি। ওকে, এরপরের বাক্যটা খেয়াল করো, ইট ওয়াজ রেইনিং ইয়াট দে প্লেড আউটসাইড। এইখানে একটা তোমরা ক্লজ দেখতে পাচ্ছ এবং এই দুইটা ক্লজকে জোড়া লাগাইছে কে, ইয়েট কি লাগাইছে, ইয়েট জোড়া লাগাইছে। তার মানে এই দুইটা স্বাধীন বাক্যকে জোড়া লাগাইছে ইয়েট। আর ইয়েটটার কি নাম শিখছি আমরা বলো, ইয়েটটাকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। কি বলা হয়, কোঅর্ডিনেট কনজাংশন। আর কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যখন দুইটা ক্লজ যুক্ত থাকবে তখন সেটাকে বলবো কি সিসি। এটা আবার কিন্তু কোঅর্ডিনেট কনজাংশন ধরো না, এটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। আশা করি তোমরা ক্লজ সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পেয়েছো। পরবর্তী ভিডিওগুলোতে আমি এই সাবঅর্ডিনেটিং ক্লজের প্রত্যেকটা পার্টকে এক্সপ্লেইন করব তোমাদের জন্য, ঠিক আছে? দেখা হবে সেই ভিডিওগুলোতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাবা।